This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্যার গুরুদাস মহাবিদ্যালয় থ্রেড কালচারের শিকার তৃতীয় বর্ষের ছাত্রী। পরীক্ষার ফর্ম ফিলআপে দেরির কারণ জানতে চেয়ে মার খেলো ছাত্রী। অভিযোগ, কলেজের প্রভাবশালী অশিক্ষক কর্মচারীর নেতৃত্বে মারধর করা হয়। মারধরের অভিযোগ অস্বীকার অভিযুক্ত অশিক্ষক কর্মচারীর। আরজি কর মেডিকেল পরীক্ষা করানো হয় নিগৃহীতা ছাত্রী। পঙ্কজ ঘোষ আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশের মাধ্যমে ডেকেছিল। সেই গ্রুপের নাম ইউনিয়ন গ্রুপ। সেখানে আমাদেরকে ডাকা হয় এই যে 12টা থেকে 4টে। গেটকিপার তিনি তখন বলে যে তিনি কিছু জানেন না, আজকে নেওয়া হবে না, ব্যাস গেটটা বন্ধ করে দেওয়া হয়। তখন আমি ওখানে একটু চিল্লামিল্লি করি যে কেন আজকে নেওয়া হবে না, কেন তাহলে আমাদেরকে ডাকা হলো, এইটা বলার জন্য তখন পঙ্কজ ঘোষ বেরিয়ে আসে, বলে যে তুই এখানে চিল্লিয়েও কিছু করতে পারবি না, তোর ফর্ম জমা নেব না, এরকম আমাকে বলে। তখন আমি তাকে উল্টে আবার বলি যে তাহলে কেন আমাদেরকে ডাকা হলো, এবং সেইটা আমি আঙুল তুলে বলেছিলাম বলে সেই আঙুল তোলার অপরাধে আমাকে ইউনিয়ন রুমে গিয়ে মারধর করা হয়। প্রায় 20-25 জন ছেলেও ছিল, মেয়েও ছিল। তারা গিয়ে আমাকে ওখান থেকে টানতে টানতে কলেজ ইউনিয়ন রুম অবধি নিয়ে আসে। ইউনিয়ন রুমে এনে ভেতর থেকে ছিটকানি বন্ধ করে তখন সেখানে মারধর করা হয়। আর সেখানে গিয়ে কলেজের একজন রক্ষীও ছিল। বলা হয় যে তুই আঙুল কেন তুলেছিস, এইটা আমার অপরাধ। তো আমি বলি যে আমি কোনো ভুল কথা বলিনি, এবং আমাকে বলা হয় যে আমাকে জনসমক্ষে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে পঙ্কজ ঘোষের। চুলে আমার মাথা ধরে দেওয়ালে ঠুকে দেওয়া হয়েছে, আমার হাতে এখানে হাত ধরে মুচড়ে দেওয়া হয়েছে, আমার ফোন ভেঙে দেওয়া হয়েছে। ফোনটা আছড়ামের আমার ফোন ওরা নিয়ে প্রায় 35 মিনিট আমার ফোনটাকে নিয়ে আটকে রাখে। পঙ্কজ ঘোষ হচ্ছে আমাদের কলেজের একজন প্রভাবশালী ব্যক্তি, যার নির্দেশেই কলেজে সমস্ত কিছু হয়। আসলে সবাই ভয় পায় কলেজের পঙ্কজ ঘোষকে, তার জন্য হয়তো কেউ আসেনি। যে থ্রেড কালচার, যেটার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি, যে থ্রেড কালচার নিপাত যাক, সেটা এখনো পর্যন্ত পুরোপুরিভাবে নির্মূল হয়নি, সেটা এখনো পর্যন্ত চলে যাচ্ছে। আর সেটার আমরা চাইছি যে সেটা বন্ধ হোক এইবারে। তার শিকার আজকে আমি, এবং হয়তো এর আগে অনেকেই হয়েছে যারা হয়তো মুখ খুলতে পারেনি, বলতে পারেনি। আজকে আমার নিজের সাথে হলো, তাই সেটার আমি চাই এটা পুরোপুরিভাবে বন্ধ হোক। আমি যখন সবাইকে আসতে বলেছি, এটা তো আমি বলছি যে আমি সবাইকে আসতে বলেছি। আজকে যারা এসেছে তাদেরকেও আমি আবার রিমাইন্ডার মেসেজ দিয়েছি যে যারা কালকে করিসনি তারা আজকে আয়। এটা তো সত্য ঘটনা। মারধর কে করে সেটা আমি জানি না, তবে ওর বিরুদ্ধে কলেজের যারা সিকিউরিটি আছে তাদেরকে গালাগালি অশ্রাব্য কথাবার্তা বলা, আপনি সেটা বাইরে যারা চায়ের দোকান আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। তাকে যদি সত্যি মারা হয়ে থাকে তাহলে সে প্রথম কমপ্লেনটা প্রিন্সিপালকে রেজ করবে। আমার কাছে ক্ষমা চেয়ে গেছে। এখানটাই আপনি অন ক্যামেরা সিসিটিভিতে দেখতে পারবেন। এখানেই আমাকে পায়ে হাত দিতে এসেছিল, আমি বললাম না পায়ে হাত দিস না, সেটা আমি নিয়েও নি, এটা কলেজের ক্যামেরাতেও আছে। দুপক্ষের বক্তব্য শুনলাম, এবার সরাসরি আমাদের রিপোর্টার সৌরভ দত্ত রয়েছেন, তার সঙ্গে কথা বলতে চাইবো। সৌরভ, একটা বিষয় তো ভীষণভাবে পরিষ্কার হচ্ছে যে থ্রেড কালচার নিয়ে এত প্রসঙ্গ, এত কথা হলো, এত প্রতিবাদ হলো, এই রাজ্যের কোনায় কোনায় সেই থ্রেড কালচার রয়েছে, এবং সেটা যেন আস্তে আস্তে সবটাই সামনে আসছে, এবং এই কলেজের ক্ষেত্রে তাই হলো। কিন্তু কলেজ কর্তৃপক্ষ তরফ থেকে, এবং এই যে পঙ্কজ, যার যে দাদাগিরির কথা এত শুনলাম, তার কি খবর? লিমা, দেখো এই যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু অত্যন্ত গুরুতর একটি অভিযোগ। তার কারণ হচ্ছে যে শিক্ষাঙ্গনে থ্রেড কালচারের যে অভিযোগ, এবং সেখানে বিষয়টা কী ছিল? বিষয়টা ছিল একটা পরীক্ষার ফর্ম ফিল আপ। সেই পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য ছাত্রছাত্রীদের ডাকা হয়েছিল। কেন সময় মতো ফর্ম ফিল আপ করা যাচ্ছে না, সেই জন্য ছাত্রী জানতে চাইছিলেন যে তাহলে তাদেরকে ডাকা হলো কেন। এবং অভিযোগ হচ্ছে যে তারই প্রেক্ষিতে তিনি যখন বিষয়টি জোর গলায় যখন এই প্রশ্নটি করেন, তখন তাকে পঙ্কজ ঘোষের সঙ্গে তার বাদানুবাদ হয়, কথা কাটাকাটি হয়, এবং কথা কাটাকাটি হওয়ার পর কেন সে পঙ্কজ ঘোষের সঙ্গে এভাবে তর্জনী উঁচিয়ে কথা বলেছে, তার জন্য তাকে এই যে রাস্তা ধরে এখানে 15 নম্বর বাস স্ট্যান্ড চলে গিয়েছে, এই 15 নম্বর বাস স্ট্যান্ডের যে মোড় রয়েছে, সেই মোড় থেকে তাকে টানতে টানতে নিয়ে এসে এই গুরুদাস মহাবিদ্যালয় যে কলেজ, সেই কলেজের মধ্যে তাকে নিয়ে আসা হয়, এবং সেখানে একটি ইউনিয়ন রুম রয়েছে। সেই ইউনিয়ন রুমের ভেতরে তাকে 4:33 থেকে 5:10 পর্যন্ত প্রায় 37 মিনিট, সেই 37 মিনিট তাকে ইউনিয়ন রুমের মধ্যে ঢুকে তাকে কিল, চর, ঘুষি মারা হয়, এবং সেই কারণেই সে আরজি কর মেডিকেল কলেজে মেডিকেল টেস্টও করিয়েছেন।
এই অভিযোগের ক্ষেত্রে উল্টো দিকে যারা অভিযুক্ত পঙ্কজ ঘোষ, তার কি বক্তব্য? তার বক্তব্য হচ্ছে যে কলেজের নির্ধারিত সময়, সেই সময়সীমার মধ্যে ফর্ম ফিল আপ করানো সম্ভব হয়নি, ভিড় প্রচুর ছিল, সেই কারণেই বলা হয়েছিল আজ হবে না, অন্যদিন আসার জন্য। বা যখন সেই ছাত্রী যখন জোর গলায় কথা বলছিল, তিনি উপর থেকে নিচে নেমে আসেন এবং নিচে নেমে আসার পর তার সঙ্গে কথা কাটাকাটি হয় এবং সেই জায়গা থেকে সে বলছে যে উল্টো মেয়েটির দিকে তার আঙুল, যে সে অসভ্য ভাষায় গালিগালাজ করেছে। আমরা প্রশ্ন তুলেছিলাম যে কথা কাটাকাটি, গালিগালাজ, বাদানুবাদ, সেই জায়গা থেকে একজন মহিলাকে টেনে হিজড়ে তাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসে মহিলাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং তাকে মারধর করা হচ্ছে। এটা কোথাকার নিদান, এটা কোথাকার একটা ন্যায় বিচার হতে পারে বা ন্যায় আচরণ হতে পারে? সেই জায়গা থেকে পঙ্কজ ঘোষ বলেছে, মারধরের কথা তিনি অস্বীকার করেছেন, তবে তিনি একটা কথা বলেছেন যে কেউ যদি কলেজের প্রেমাইসেসের মধ্যে যদি কেউ গালিগালাজ করে তাহলে প্রতিবাদ তো হবেই, তাহলে মারধর কি প্রতিবাদের নামান্তর? কিন্তু সৌরভ, কলেজ কর্তৃপক্ষ কি ভাবছে সেটা জানাও তো প্রয়োজন ছিল। কলেজ কর্তৃপক্ষ যারা হেড রয়েছেন তাদের তো এই বিষয়ে হস্তক্ষেপ করে বিষয়টি জানার চেষ্টা করা উচিত ছিল, কিন্তু কি হলো এটা এবার বলার সময় এসেছে। ছাত্রী অধ্যক্ষের ঘরে গেলেন নালিশ জানাতে যে তাকে মারধর করা হয়েছে, কিন্তু সে পৌঁছতে কি হলো একবার দেখুন, আর আপনারাই বলুন অধ্যক্ষ কি নিরপেক্ষ অবস্থান নিলেন? দেখুন ছবিটা। কারা মেরেছিল? তাই কলেজের ছাত্রী, কলেজের ছাত্রী এবং কলেজের যিনি গেটকিপার আছেন তিনি। গেটকিপার আছে মানে যে মহিলা যিনি কলেজের গেটের সামনে বসে থাকেন তিনি। তুমি কিন্তু গুরুতর অভিযোগ করছো মানে? হ্যাঁ অবশ্যই, এটা অবশ্যই তো হয়েছে। মানে এই অভিযোগটা করলে পাল্টা অভিযোগ কিন্তু তোমার বিরুদ্ধে হবে, সেটা বুঝে নিও। তুমি কোনোদিন অন্যায় করো, তুমি তো করো না। ক্লাস যে করে না সে তো অন্যায় করে না। ক্লাসের সাথে তো এখানে কোনো সম্পর্ক আরে এক বিষয়, তুমি যখন কলেজ সম্পর্কে কোনো কিছু জানো না তখন অভিযোগ করাটা তুমি ওখানে চায়ের দোকানে যে কত গালাগালি দিয়েছো? আমি কোনো গালাগালি দিই না, আর আমি কারণ তাহলে এটা এর মধ্যে কোনো সত্যতা নেই। ছবিটা দেখলেন, বিচার আপনারা করবেন। আমি আমাদের রিপোর্টার সৌরভের সঙ্গে আরেকবার কথা বলতে চাইবো। সৌরভ, যেখানে তার অভিযোগ শুনে বিষয়টি যাচাই করার প্রয়োজন ছিল, যেখানে দুপক্ষকে বসিয়ে দুপক্ষের বক্তব্য শোনা প্রয়োজন ছিল, সেখানে অধ্যক্ষ উল্টে তার উপর থ্রেট কালচার দিচ্ছে, মানে সেই থ্রেট কালচার আবার উল্টেতে ঘুরে আসছে, যেখানে বলছেন তোমার ওপরে তো অভিযোগ আসতে পারে। সৌরভ, লিমা দেখো, সেই মেয়েটি কিন্তু TV9-এর মাধ্যমে অধ্যক্ষের ঘরে পৌঁছন। তার কারণ হচ্ছে অধ্যক্ষ আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি গতকাল কলেজেই ছিলেন, সেই সময় ওই ছাত্রী কেন তাকে অভিযোগ জানাননি। ছাত্রী আমাদেরকে বলেছিল যে তিনি আতঙ্কিত ছিলেন, সেই জন্য তিনি কলেজ প্রিমাইসেস ছেড়ে চলে যান। আজ যখন আমরা ছাত্রীকে আবার দেখতে পাই, আমরা জিজ্ঞেস করি যে তুমি অধ্যক্ষের কাছে কেন অভিযোগ জানাওনি, জানাওনি। সেই জায়গায় সে গতকালের অবস্থান সে এক রেখে সে অধ্যক্ষের ঘরে যায় এবং আমাদের সামনেই তিনি বলেন এবং অধ্যক্ষকে তিনি বলেন যে ঘটনাটা কি ঘটেছিল তিনি সেটা পুনরাবৃত্তি করেন। অধ্যক্ষ সেটি শুনে কিন্তু তিনি বলেন যে কি বলেছেন সেটা আমাদের দর্শকদেরকে শোনালাম এবং সেই ক্ষেত্রে অধ্যক্ষ একটি মন্তব্য করেছেন যে অধ্যক্ষের মনে হয়েছে কোনোভাবে সেই ছাত্রী তার সঙ্গে যে ছাত্রীসুলভ যে আচরণ, সেই আচরণ তিনি করছেন না এবং তার জায়গায় অধ্যক্ষ মেজাজ হারিয়ে বলেন যে এইভাবে যদি কোনো ছাত্রী কথা বলে তাহলে সে বাইরে কোথাও গিয়ে অ্যাসল্ট হতে পারে। প্রশ্নটা হলো, অধ্যক্ষ আশ্বস্ত করেছিলেন অভিযোগ পেলে তিনি খতিয়ে দেখবেন ইউনিয়ন রুমের মধ্যে এই ছাত্রীকে মারধর করা হয়েছে কি হয়নি। তিনি সেই ছাত্রী অধ্যক্ষের সামনে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলছেন হ্যাঁ তাকে মারধর করা হয়েছে, বিষয়টি তদন্ত সাপেক্ষ। দেখা যাক সৌরভ শেষ পর্যন্ত কি হয়, সে বিষয়টা আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ। কিন্তু তিলোত্তমার বাবা মা কি বলছেন, কারণ এই থ্রেট কালচার এখনো শেষ হচ্ছে না, শুনবো তারা কি বলেছেন। মেয়েদের ওপর অত্যাচার কমুক, আমরা সবসময় সেটা প্রার্থনা করি। আমরা তো সবসময় বলছি 9 তারিখ যে ঘটনা, যে ফোন আমাদের কাছে এসছে, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর বলছি শুধু দেশের নয়, পৃথিবীর কোনো মানুষের কাছে যেন এরকম ফোন কল না আসে এবং ওরকম পরিস্থিতি না পড়তে হয়। কিন্তু কিছুতেই কিছু কমছে না, পরপর দেখছি একটার পর একটা ঘটনা ঘটে। এই পর্যন্ত আমরা যতটা জানি 17টা ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে ঘটেছে। আর এই মুহূর্তে আরো একটি বড় খবরের দিকে নজর রাখা যাক। ফের ইডি আদালতে হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু। পরপর 3 বার হাজিরা এড়ালেন সুজয় কৃষ্ণভদ্র। আমাদের রিপোর্টার সুজয় পালের সঙ্গে কথা বলবো। সুজয়, 3 বার হাজিরা এড়িয়েছেন, এর পরের বার কি হতে পারে? 10 দিনে পরপর 3 বার গড় হাজির সুজয় কৃষ্ণভদ্র এবং গত মাসের নভেম্বরের 25 তারিখ সুজয়কে প্রথম এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রেও তার অসুস্থতার কারণ অর্থাৎ বুকে ব্যথার কারণ বলে তিনি হাজিরা এড়িয়েছিলেন। তারপর থেকে আজকে আবার তাকে
বিশেষ ইডি আদালতে আজকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআই এর মামলায়। প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছিল, কিন্তু তারপরেও আজকে তিনি গড়হাজির রইলেন। এক্ষেত্রে একই যুক্তি, একই কথা জানানো হয়েছে আদালতের রিপোর্ট দিয়ে যে তিনি গুরুতর অসুস্থ, ফলে তাকে সশরীরে আদালতে পেশ করা সম্ভব নয়। ফলে পরপর তিনবার গড়হাজির রইলেন। এক্ষেত্রে পরবর্তীতে কিন্তু সিবিআই আরো কড়া পদক্ষেপ নিতে পারে। তারা সুজয় কৃষ্ণ মৈত্র কতটা অসুস্থ সে ব্যাপারে রিপোর্ট একেবারে সেই দিকটায় নজর থাকবে সুজয়। কিন্তু এরই মধ্যে একটা ব্রেকিং নিউজ, নজর রাখবো সেদিকে। শীর্ষ আদালতের পর এবার নিম্ন আদালতেও ভর্ৎসিত পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। প্রাথমিকে নিয়োগ কাণ্ডে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে ঠিক কি বলা হলো, আমি আমাদের রিপোর্টার সুজয় পালের থেকে এই আপডেটটাই নেব। সুজয়, দেখো পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কোন আদালতে বিচার চলবে সে ব্যাপারে যখন শুনানি হয়, তখন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতের কাছে আবেদন করেন যে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় যেন ঠিক করে দেন যে এই মামলার পরবর্তী শুনানি কোথায় হবে, অর্থাৎ অন্য এজলাসে হবে নাকি প্রশান্ত মুখোপাধ্যায় এজলাসেই হবে। সেই প্রশ্ন তোলাতেই আজকে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় পাল্টা প্রশ্ন তোলেন বা ভর্ৎসনা করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে, এবং বিচারককে বলতে শোনা যায় যে কোন আদালতে এই মামলার শুনানি হবে সেটা ঠিক করে দেওয়ার এখতিয়ার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী নয়, এটা আদালতের এখতিয়ারভুক্ত বিষয়, আদালতই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বিচারক মন্তব্য করেন যে আপনাকে কি অধিকার দিয়েছে যে কোন বেঞ্চে মামলা হবে আপনি ঠিক করে দেবেন, এবং এই প্রসঙ্গেই কিন্তু বিচারক ক্ষুব্ধ হয়ে বলেন যে আদালতের সময় নষ্ট করা হচ্ছে। ফলে অত্যন্ত গুরুতর প্রশ্ন, এবং একাধিকবার এইভাবে ভর্ৎসিত হতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। এখন যেটা আমরা বুঝতে পারলাম সুজয়, নজর থাক, ধন্যবাদ। জঙ্গিপুর থেকে খবর রাখবো। জঙ্গিপুরে পুলিশের ট্রেনিং চলাকালীন বিপত্তি, গ্যাস ফায়ার করতে গিয়ে আহত 2 পুলিশ কর্মী। আহতরা ভর্তি রয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। এদিন জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে ফায়ার ট্রেনিং এর আয়োজন করা হয়, আর সেই ফায়ার চলাকালীন লিভার ফায়ার হয়ে পায়ে লাগে এক পুলিশ কর্মীর, অন্যদিকে আরেক পুলিশ কর্মীর পিঠে লাগে লোহার অংশ। সেই ঘটনাতেই 2 জন আহত, জানিয়েছেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার।